তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি জেসমিন নামের একটা মেয়েকে, যে রাস্তা পার হওয়ার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। আর যখন সে রাস্তা পার হওয়ার ট্রাই করে তখন হঠাৎই তার সামনে একটা ছেলে চলে আসে। সেই ছেলেটা তার রাস্তা ব্লক করে দেয়। তবে জেসমিন যখন তাকে ইগনোর করে সামনের দিকে চলে আসে তখন সে আবার পেছনে ফিরে ছেলেটার দিকে তাকায়। আর তখন এই ছেলেটা তাকে বলে যে 6 ঘন্টা পরে তোমার মৃত্যু হবে। আমরা জানতে পারি জেসমিন সকালবেলা একটা কোরিয়ার কোম্পানিতে চাকরি করে এবং বিকালে একটা সুপার শপে চাকরি করে। আসলে এমন করেই দুইটা চাকরি করে সে কোনো রকমের নিজের পেট চালানোর ট্রাই করছিল। আসলে আজকের দিনটাও সবার জন্য বাকি দিনের মতোই ছিল, কিন্তু জেসমিনের জন্য আজকের দিনটা একটু স্পেশাল ছিল, কারণ আজকে ছিল জেসমিনের বার্থডে আর আজকে সে 21 বছরে পা দিয়েছে। যদিও জেসমিন নর্মালি কারোর সাথে তেমন কোনো কথা বলে না, তবে আজকে যখন সে স্টোরে সেমন নামের একটা ছেলেকে দেখতে পেয়েছে তখন সে নিজে থেকেই তার সঙ্গে কথাবার্তা শুরু করে। আসলে সেমন হচ্ছে একজন পুলিশ অফিসার, আর জেসমিনের তার সঙ্গে অন্য একটা কেসের ব্যাপারে আগেও পরিচয় হয়েছিল। আসলে জেসমিন তাকে পছন্দ করত, এই জন্য আজকে যখন সে সেমনকে পেয়েছে তখন সে তার সঙ্গে নানান ব্যাপারে আলোচনা করা শুরু করে। আর যখন সেমন এখান থেকে চলে যাওয়ার ট্রাই করছিল তখন জেসমিন কথায় কথায় তাকে ডেটের ব্যাপারে জিজ্ঞেস করে। আসলে সে বলছিল যদি তুমি আমাকে ডেট করো তাহলে আজকে আমার বার্থডেটাও খুবই স্পেশাল হয়ে যাবে। এই জন্য সেমন তাকে সন্ধ্যাবেলা একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য বলে আর এই প্রমিস করে সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এইটা শোনার পরে জেসমিন অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ সে যাকে পছন্দ করে আজকে সে তার সঙ্গেই ডেটে যাবে। এই জন্য সে তার বান্ধবীকে এই জিনিসটা বলার জন্য খুবই এক্সাইটেড হয়েছিল। আর সে তার বান্ধবীকে মেসেজ করে বলেও দেয় যাতে সে সন্ধ্যা 6টার সময় তার সঙ্গে এসে মিট করে। এখন যেহেতু জেসমিন ডেটে যাবে এই জন্য সে চিন্তা করছিল একটু প্রিপারেশনও নেওয়া উচিত। এই জন্য সে একটা দামি শপে চলে আসে আর খুবই দামি একটা ড্রেস কিনে ফাইনালি সেই ড্রেসটা পরেই ডেটের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। তবে যখন সে এই ড্রেস পরে রাস্তা ক্রস করছিল তখনই তার সামনে এই ছেলেটা চলে আসে, যে কিনা তাকে বলছিল তার বার্থডের দিনে মানে আজকে রাত 12টার সময় তার মৃত্যু হবে। যদিও এটা শোনার পরে প্রথমে জেসমিনের তাকে সাইকো মনে হয়েছিল, তবে এই ছেলেটা সত্যি সত্যিই খুবই সিরিয়াসলি তাকে বলছিল যে 6 ঘন্টা পরে মানে রাত 12টার সময় তোমার মৃত্যু হবে। তবে যদিও জেসমিন তাকে পাগল মনে করে পুরোপুরি ইগনোর করে দিয়ে চলে যাওয়ার ট্রাই করছিল, কিন্তু এই ছেলেটা তাকে আটকে দিয়ে বলে যে তুমি এখন তোমার বান্ধবীর সঙ্গে মিট করে যেই কথাগুলো বলতে যাচ্ছ সেগুলো বলে কোনো লাভ হবে না। তবে জেসমিন তবুও তাকে ইগনোর করে দ্রুত সেখান থেকে এসে তার বান্ধবীর সঙ্গে মিট করে। তবে এখানে যখন সে তার বান্ধবীর সঙ্গে কথা বলার ট্রাই করে তখন তার বান্ধবী বলে আমি আমার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছি, আমি তো তোমার কোনো মেসেজ পাইনি। এইটা শোনার পরে জেসমিন নিজে অনেকটা কনফিউজ হয়ে যায় আর সে নিজেই চিন্তা করতে করতে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে যখন সে রাস্তা ক্রস করার ট্রাই করছিল তখন একটা বাইক এসে তাকে অলমোস্ট অ্যাক্সিডেন্ট করেই দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কোনো রকমে তার জীবনটা সেভ হয়েছে। আসলে সেই ছেলেটাই তার জীবন সেভ করেছিল। এই জন্য জেসমিন তার সঙ্গে কথাবার্তা বলে তাকে জিজ্ঞেস করে যে আসলে তুমি চাওটা কি, তুমি আমার পেছনে কেন লেগে আসো। তখন এই ছেলেটা বলে যে আমি চাই আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হোক। এর আগেও আমি এমন অনেকগুলো ভিশন দেখতে পেয়েছিলাম আর প্রত্যেকটা মেয়ের মৃত্যু হয়ে গিয়েছে। তবে তখন জেসমিনের মনে হয় হয়তোবা এই ছেলেটা তার থেকে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করছে। এই জন্য সে তাকে সরাসরি টাকার জন্য না করে দেয় আর এখান থেকে চলে যাওয়ার ট্রাই করে। তবে এই ছেলেটা তাকে বলে যে আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার বান্ধবীর সঙ্গে কথাবার্তা বলে কোনো লাভ হবে না। আর এইটা শোনার পরে জেসমিন অনেক বেশি রাগ হয়ে তার কাছে এসে তাকে বলে যে তোমার মুখটা বন্ধ করো, নয়তো আমি এখনই পুলিশে কল দেব। তবে এই ছেলেটা আবারও তাকে বলে যে 5 ঘন্টা 40 মিনিট পরেই তোমার মৃত্যু হবে, তুমি সময়টা মনে রেখো। আর তখন এদিকে আমরা জানতে পারি শহরের মধ্যে সিরিয়াল কিলিং শুরু হয়ে গেছে। আসলে 1 মাস আগে সিওন নামের একটা মেয়েকে খুন করা হয়েছিল আর এখন তার লাশ একটা ভাঙাচোরা ফ্যাক্টরিতে পাওয়া গেছে। আর এখন আবার দ্বিতীয় মার্ডার মানে কিম নামের একটা মেয়েকে খুন করা হয়েছে আর তার লাশ পাওয়া গেছে কারের ডিকির মধ্যে। আর ডক্টররা বলছে প্রায় রাত 12টার সময় তার মৃত্যু হয়েছে। এখন এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ডিটেকটিভ মনি তাদেরকে বলে যে আসলে এই মেয়েটার বুকের মধ্যে চাকু ঢুকিয়ে মারা হয়েছে। আর তখন সিমন বলে যে হ্যাঁ, এই মেয়েটাকে মারা হয়েছে অন্য একটা জায়গায় আর তার লাশ ফেলে দেওয়া হয়েছে অন্য একটা জায়গায়। মৃত্যুর আগে কেউ একজন তাকে হুমকি দিয়ে বলেছিল যে তোমার মৃত্যু খুব শীঘ্রই হবে। তখন মনি বলে যে হ্যাঁ, যখন শিওনকে মারা হয়েছিল তখন তাকেও এমন ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছিল আর তাকে বলা হয়েছিল 8 ঘন্টা পরে তোমার মৃত্যু হবে। এদিকে আমরা জেসমিনকে দেখতে পারি যে সেই ছেলেটার সঙ্গে একটা রেস্টুরেন্টে চলে এসেছে। তবে এখন পর্যন্ত সেই ছেলেটার কথায় বিশ্বাস করতে পারছে না। এই জন্যই ছেলেটা তাকে বলে যে আমার নাম হচ্ছে জুনহু আর আমি কিছুদিন যাবৎ কিছু ভিশন দেখতে পাচ্ছি, যেমন তোমার মতোই আমি অন্য মেয়েদের ভিশন দেখতে পেয়েছিলাম। তাদের চেহারা কয়েকটা সেকেন্ডের জন্য আমার সামনে এসেছিল আর আমি তাদের মৃত্যু দেখতে পেয়েছিলাম, ঠিক যেমনটা আমি তোমার ক্ষেত্রে দেখতে পেয়েছি। তবে এইটা শোনার পরে জেসমিন তাকে বলে যে তাহলে বলো আমার মৃত্যু কিভাবে হবে, কার অ্যাক্সিডেন্টে, হার্ট অ্যাটাকে নাকি অন্য কোনো উপায়। তখন জুনু তাকে বলে যে তোমাকে মার্ডার করা হবে।
এখন এইটা শোনার পরে জেসমিন পুরোপুরি শক্ট হয়ে গেলেও জুনো তাকে বলে যে তোমার বুকের মধ্যে চাকু ঢুকিয়ে তোমাকে মারা হবে। যদিও আমি কিলারের চেহারা দেখতে পাইনি, তবে তার হাতের মধ্যে একটা ট্যাটু আছে। তবে এটা শোনার পরে জেসমিন হাসা শুরু করে আর সে তাকে বলে যে তুমি কি করে বুঝলে যে আমার 12টার সময় মৃত্যু হবে? তখন জুনো বলে যে কারণ তোমার ঘড়িতে তখন 12টা বেজেছিল। তবে তখন জেসমিন তাকে বলে যে সেটা তো কালকে বা পরশু দিনেরও 12টা হতে পারে। আর তখন জুনো তাকে বলে যে কারণ তুমি তখন এই ড্রেসটাই পরেছিলে। এটা শোনার পরে জেসমিন আবারও হেসে দেয় আর সে তাকে বলে যে যদি আমি এখন এই ড্রেসটা পরিবর্তন করে ফেলি তাহলে আমার আর মৃত্যু হবে না, তাই তো? এটা বলে যখন সে চলে যাওয়ার ট্রাই করে তখন জুনো তাকে বলে আজ পর্যন্ত আমি যতগুলো ভিশন দেখতে পেয়েছি প্রত্যেকটা ভিশন সত্যি হয়েছে, প্রত্যেকটা মেয়ের মৃত্যু হয়ে গেছে। এদিকে আমরা দেখতে পারি সিরিয়াল কিলার নিয়ে পুলিশ অনেক বেশি টেনশনের মধ্যে আছে। আসলে চিফ রোমিন এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল যে যদি তারা দ্রুত সিরিয়াল কিলারকে ধরতে না পারে তাহলে হয়তোবা আরও কিছু মানুষের মৃত্যু হয়ে যাবে। আর তখন সেমিন তাদেরকে বলে যে আমাদের সেই লোকটাকে অ্যারেস্ট করা উচিত যেই লোকটা ফোন দিয়ে মেয়েদেরকে হুমকি দিত। তবে তখন মনি তাদেরকে বলে যে প্রত্যেকটা বার যখন মার্ডার হয়েছে তখন পাবলিক টেলিফোনের মাধ্যমে পুলিশকে ইনফর্ম করা হয়েছে। আর এই ফোন কলগুলো এমন বুথ থেকে করা হতো যার আশেপাশে কোনো ক্যামেরা লাগানো নেই, মানে মার্ডার পুরো প্ল্যান করে করা হতো যাতে করে আমরা কোনোভাবেই তাকে ধরতে না পারি। তবে তখন মনি তাদেরকে বলে যে ফোন বুথের পাশে দাঁড়িয়ে থাকা একটা কারের ড্যাশক্যাম থেকে আমরা একটা ফুটেজ পেয়েছি, যদিও ফুটেজটা একটু ব্লার, তবে সেটাকে ল্যাবে পাঠানো হয়েছে। আর মনির কথা শুনে তারা সবাই অনেক হ্যাপি হয়ে যায় কারণ ফাইনালি তারা কোনো একটা ক্লু পেয়েছে। এদিকে জেসমিন জুনুকে জিজ্ঞেস করে যে এর আগে যেই মেয়েদের মার্ডার হয়েছে তাদেরকে কি তুমি ওয়ার্নিং দিয়েছিলে? তখন জুনু বলে যে হ্যাঁ, তাদেরকেও আমি ওয়ার্নিং দিয়েছিলাম, তবে তারাও ঠিক তোমার মতো আমাকে ইগনোর করেছিল। আসলে তারা আমাকে বিশ্বাস করতে চায়নি। আসলে আমি নিজেও আমার উপরে বিশ্বাস করতে পারছি না। যদিও আমি একটা ভিশন দেখতে পাই, তবে সেখানে আমি এইটা বুঝতে পারি না মার্ডারটা কোথায় হবে। এই জন্য আমি চাইলেও তাদেরকে সঠিক ইনফরমেশন দিতে পারি না এবং আমি তাদেরকে সাহায্যও করতে পারি না। এখন এগুলো শোনার পরে জেসমিন তাকে বলে যে যদি তোমার ভিশনের সত্যতা থাকে তাহলে আজকে রাতে আমার মার্ডার হবে, তাই তো? তখন জুনু বলে যে না, আমি এই জিনিসটা একেবারেই চাই না। আমি চাই রাত 12টা পর্যন্ত তোমার বডিগার্ড হয়ে তোমার সঙ্গেই থাকতে, যাতে করে কেউ তোমার উপরে আক্রমণ করতে না পারে। যদিও এগুলো শোনার পরে জেসমিন এই জিনিসটা বুঝতে পারছিল না যে একটা অপরিচিত লোকের উপরে কিভাবে সে ভরসা করবে। তবে যেহেতু এখন নিয়তি তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, এই জন্য সে নিয়তিকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এখন যেহেতু জেসমিনকে মৃত্যুর মুখোমুখি হতে হবে, এই জন্য জেসমিনের সন্দেহ হচ্ছিল যে হয়তোবা তাকে সেই ছেলেটা মারতে পারে যেই ছেলেটা প্রতিদিন তাকে ফলো করত। এই জন্য সে সেই ছেলেটার অ্যাড্রেস খুঁজে বের করে এবং তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই জন্য প্রথমেই সে সেমনকে কল দিয়ে আজকে রাতের ডেট ক্যান্সেল করে দেয় আর সে জনুকে নিয়ে বেরিয়ে পড়ে সেই ছেলেটার বাসায় যাওয়ার জন্য যে তাকে প্রতিদিন রাস্তায় ফলো করত। এখনও 12টা বাজতে 5 ঘন্টা বাকি ছিল। এই জন্য জেসমিন জনুকে জিজ্ঞেস করে যে ভবিষ্যৎ কি কখনো বদলানো যেতে পারে? তখন জুনু বলে আমি এটা শিওরলি বলতে পারবো না, তবে আমরা চেষ্টা করে অবশ্যই দেখতে পারি। যতক্ষণ না কিলার তোমার কাছে এসে পৌঁছায় তার আগে কিলারের কাছে আমাদের গিয়ে পৌঁছাতে হবে। এরপরে বাস থেকে নামার পরে জেসমিন জুনুকে বলে যে এর আগে আমি একটা ডেটিং ক্লাবের জন্য কাজ করতাম। আমাদেরকে বিভিন্ন ক্লায়েন্টরা পেইড ডেটে বুক করে নিয়ে যেত, আমাদের তাদের সঙ্গে 3 ঘন্টা পার করতে হতো। তখন সেখানে স্যাম নামের একটা লোক ছিল যে আমাকে প্রায় সময়ই বুক করতো। আমি তার সঙ্গে ঘোরাফেরা করতাম, তবে তাকে কখনোই আমার ন্যাচারাল মনে হতো না, কারণ সে কখনোই আমার সাথে কথাবার্তা বলতো না। 3 ঘন্টা সময় সে আমার সাথে চুপচাপ বসে থাকতো। আমি ফ্রিতে ভালো ভালো খাবার খেতাম, বিভিন্ন জায়গায় গিয়ে এনজয় করতাম, তবে সে কখনোই আমার সাথে কোনো কথাবার্তা বলতো না। আর যখন পুরো 3টা ঘন্টা পার হয়ে যেত তখন সে আমাকে দামি দামি গিফটও দিত। আমিও তাকে একদিন ছোট একটা টেডি বিয়ার গিফট করেছিলাম। সেদিন সে সেটা পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। আমি জানি না কিভাবে সে আমার বাসার অ্যাড্রেস ম্যানেজ করে ফেলেছিল। এরপরে সে আমার বাসার সামনে প্রায় দিন আমার জন্য অপেক্ষা করত, আমাকে রাস্তায় ফলো করত। আসলে মাত্র 3 ঘন্টার ডেটের জন্য 4 লাখ ওয়ান পাওয়া যাবে। এইটা খুবই বড় একটা অ্যামাউন্ট, যেটা কোনো মেয়েই হয়তোবা না করতে পারবে না। তবে যারা তাদেরকে ডেটের জন্য বুক করে তারা চাইলে মেয়েদেরকে পটিয়ে রুম পর্যন্ত নিয়ে যেতে পারে, যার জন্য মেয়েরা বাড়তি টাকা পাবে। তবে স্যামের এই জিনিসটাই আমার কাছে ন্যাচারাল মনে হয়নি, কারণ সে কখনোই আমাকে পটানোর ট্রাই করেনি, আমাকে রুমেও নেওয়ার ট্রাই করেনি। সে কোনো কথাবার্তা না বলেই আমার সঙ্গে 3 ঘন্টা পার করত আর সেখান থেকে চুপচাপ বেরিয়ে চলে যেত। এদিকে মনি এসে সেমনকে বলে যে আসলে যেই মেয়েদের মৃত্যু হয়েছে তারা ম্যাজিক ডেটিং ক্লাব নামে একটা ক্লাবের মেম্বার ছিল। আসলে প্রস্টিটিউশনের অভিযোগে 2 বছর আগে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছিল আর পরবর্তীতে এই ক্লাবটা বন্ধ করে দেওয়া হয়েছিল, যেই কেসটা সেমনি হ্যান্ডেল করেছিল। এরপরে মনিতাকে বলে যে আজ থেকে 2 মাস আগে সেই ক্লাবের একটা মেয়ে ইউলি সুইসাইড করেছিল। এখন হয়তোবা সেটা সুইসাইড ছিল না, সেটা কোনো মার্ডার ছিল। আর হতে পারে সেইটাও এই সিরিয়াল কিলিংয়েরই একটা পার্ট, কারণ তাকেও কেউ সবসময় ফলো করতো।
এদিকে চিফ রোমিন মনির থেকে এই কেসটা নিয়ে শিমনকে দিয়ে দেয়। তবে এইটা শোনার পরে মনি অনেক বেশি রাগ হয়ে যায়, কারণ সে এই কেসটা নিয়ে অনেক বেশি পরিশ্রম করেছিল, এই জন্য সে অনেকটা ডিপ্রেস হয়ে যায়। তবে তখন শিমন তাকে শান্ত করার ট্রাই করে। সে তাকে বলে যে আসলে এই কেসের ভিকটিম হচ্ছে মহিলারা, এই জন্য চিফ রোমিন চায় না কোনো মহিলা এই কেসটা হ্যান্ডেল করুক, সো এখানে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তবে আমরা দেখতে পারি মনি কোনোভাবেই শান্ত হচ্ছিল না, কারণ তার সমস্ত পরিশ্রম মাটি হয়ে গেছে। এদিকে জেসমিন জুনুকে বলে যে আসলে 2 বছর আগে যখন ম্যাজিক ক্লাব বন্ধ হয়েছিল তারপর থেকেই আমাকে ফলো করা শুরু হয়েছিল, আমাকে বিভিন্ন আননোন নাম্বার দিয়ে কল করা হতো, এই জন্য আমি থানায় কমপ্লেনও করেছিলাম। আসলে প্রস্টিটিউশনের জন্য সেই ক্লাবটা বন্ধ করে দেওয়া হয়েছিল, এই জন্য প্রত্যেকটা মেয়েকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে যেহেতু আমি তেমন কোনো কাজ করিনি, এই জন্য আমাকে ক্লিন শিট দেওয়া হয়েছিল, মানে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। আর সেই কেসের মধ্যেই আমার পরিচয় হয়েছিল ডিটেকটিভ শিমনের সাথে। আর শিমন যখন বুঝতে পেরেছিল আমার অবস্থা অনেকটাই খারাপ, এই জন্য সে আমাকে একটা স্টোরে জব নিয়ে দিয়েছিল, নয়তোবা হয়তো আমি 2 বেলা খাবার পর্যন্ত পেতাম না। তবে এগুলো শোনার পরে জনু তাকে বলে যে একজন ডিপ্রেস মানুষকে 3 ঘন্টার জন্য স্বস্তি দেয়া খুবই মহান একটা কাজ। এরপরে যখন জেসমিন স্যামের ঘরের সামনে চলে আসে তখন সে দেখতে পারে একটা পুলিশ অফিসার অলরেডি তার উপরে নজরদারি করছিল। আর যখন জেসমিন গিয়ে তার বাড়িওয়ালার সঙ্গে কথাবার্তা বলে তখন সে জানতে পারে স্যাম শহর ছেড়ে আজকে রাত 10টার বোটে করে সারা জীবনের জন্য তার গ্রামে চলে যাচ্ছে। এদিকে সেই পুলিশ অফিসার সেমনকে কল দিয়ে বলে দেয় যে জেসমিন অন্য একটা ছেলের সঙ্গে ঘুরছে, এই জন্য সেমন তাকে একটা পিকচার ক্লিক করে দ্রুত তাকে পাঠানোর জন্য বলে। আসলে সেমন এখন জেনে গিয়েছে যে ম্যাজিক ক্লাবের মেম্বারদেরকে মারা হচ্ছে, আর যেহেতু জেসমিনকে সেও কিছুটা পছন্দ করত, এই জন্য সে তার উপরে নজরদারি করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপরে সিমন স্যাম নামের সেই লোকটার সমস্ত ডকুমেন্টগুলো চেক করে, যার কমপ্লেইন একটা সময় জেসমিন করেছিল। আর সে জানতে পারে স্যাম অনেক বছর আগে ইলিগালি চায়না থেকে কোরিয়াতে এসেছিল। আর তখনই সেই পুলিশ অফিসার জেসমিনের সঙ্গের ছেলেটার পিকচার তাকে পাঠায়। আর তখন আমরা জানতে পারি এখন 12টা বাজতে শুধুমাত্র 3 ঘন্টা বাকি ছিল। এদিকে ড্যাশ ক্যামের পাওয়া সেই ফুটেজটাকেও ক্লিয়ার করা হয়, যেটার মধ্যে সেই দ্বিতীয় ভিকটিমকে ওয়ার্ন করা ছেলেটার পিকচার ছিল। আর যখন সিমন ভালো করে চেক করে তখন সে দেখতে পারে এটার অন্য কেউ না, এটা হচ্ছে জন্নু নামের সেই ছেলেটা। এদিকে রাস্তা ক্রস করার সময় জন্নু আবারও একটা ভিশন দেখতে পারে। সে দেখতে পারে একটা 80 বছরের বৃদ্ধ মহিলা হসপিটালের বেডে পড়ে আছে, সে মৃত্যুর জন্য দিন গুনছে। আর তখন জন্নু জেসমিনকে বলে যে আসলে এই মহিলার চেহারা তোমার সাথে অনেকটা মিলে যায়, এই মহিলা মৃত্যুর জন্য হসপিটালে অপেক্ষা করছে, তার আশেপাশে তার পুরো ফ্যামিলি আছে, তবে এই পুরো ফ্যামিলির মধ্যে আমি তোমাকে কোথাও দেখতে পাইনি। আর তখন জেসমিনের মনে পড়ে তার দাদি হসপিটালে ভর্তি, এই জন্য দ্রুত সে সেখানে কল দেয়। আর সে জানতে পারে তার দাদি পুরোপুরি সুস্থ আছে, এখন তাদের সঙ্গেই আছে। আর তখনই জেসমিনের নজর পড়ে স্যাম নামের সেই ছেলেটার উপরে, যে কিনা চায়না যাওয়ার প্রিপারেশন নিচ্ছিল। স্যাম এসে জেসমিনকে তার টেডি বিয়ারটা রিটার্ন করে দেয় আর তাকে বলে যে এখন আর এটার আমার কোনো দরকার নেই। জেসমিন তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন সবসময় আমার সঙ্গেই সময় পার করতে চাইতে। তখন স্যাম তাকে বলে কারণ তোমার চেহারা আমার মৃত গার্লফ্রেন্ডের সঙ্গে অনেকটা মিলে যায়, এই জন্য আমি তোমার সাথে সময় পার করে তার স্মৃতিচারণ করার ট্রাই করতাম। এটা বলে যখন সে চলে যাওয়ার ট্রাই করছিল তখন জেসমিন তাকে সরি বলে। আর যখন স্যাম চলে যায় তখন এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে যাই যে আসলে জেসমিনকে যেই লোকটা ফলো করত সেটা আসলে স্যাম ছিল না। এখন এই সমস্ত ব্যাপারগুলো হয়ে যাওয়ার পরে জেসমিন জুনুর উপরে অনেক বেশি রাগ হয়ে যায়, কারণ সে যেই ভীষণগুলো দেখতে পাচ্ছে সেগুলোর একটাও সত্যি প্রমাণিত হচ্ছে না। সে তাকে বলে যে তুমি কি ভীষণ দেখছো, তোমার ভীষণের মধ্যে কোনো সত্যতা আছে কি নেই, আমার দাদি তো সম্পূর্ণ সুস্থ, তার তো কোনো সমস্যাও হয়নি। তবে জুনুর কাছে এগুলোর কোনো অ্যান্সার ছিল না। তবে জেসমিন তাকে বলে যে আমি এত দ্রুত মরতে চাই না, আমি তার সাথে সারাটা জীবন কাটাতে চাই যাকে আমি পছন্দ করি। তবে তুমি আমাকে কেন বাঁচাতে চাইছো, তুমি আমার পেছনে কেন সময় নষ্ট করছো। তখন জুনু তাকে বলে যে কারণ আমি এই ভীষণগুলো থেকে মুক্তি চাই, কারণ এগুলো আমাকে পাগল করে দিচ্ছে, আর এটা তখনই সম্ভব হবে যখন সেই কিলার ধরা পড়বে। এদিকে যখন মনি জুনহুর পিকচার দেখতে পারে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে সিমনকে বলে যে আসলে শিওর নামের যেই মেয়েটার মৃত্যু হয়েছে এই ছেলেটা হচ্ছে তার বয়ফ্রেন্ড, তাহলে কি সেই হচ্ছে সিরিয়াল কিলার, তবে সে এমনটা কেন করবে। তখন সিমন তাকে বলে হয়তোবা সে প্রস্টিটিউটদের মেরে তাদেরকে পানিশ করার ট্রাই করছে, আর পরবর্তীতে যখন সে জানতে পেরেছে তার নিজের গার্লফ্রেন্ডই একজন প্রস্টিটিউট তখন সে তাকেও মেরে ফেলেছে। আর হয়তোবা পরবর্তীতে আরও বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে সে বাকি মেম্বারদেরকেও এক এক করে মারার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এগুলো শোনার পরে মনি তাকে একটা পিকচার দেখায় যেখানে চিফ রোমিন সেই ম্যাজিক ক্লাবের সামনে সিওনের সঙ্গে গিয়ে মিট করেছিল, মানে চিফ রোমিন নিজেও ম্যাজিক ক্লাবের সঙ্গে জড়িত ছিল, সেও সেই মেয়েদেরকে ব্যবহার করত।
তবে আমরা জানতে পারি সেমন এই জিনিসটা আগে থেকেই জানতো। এই জন্য সে মনিকে বলে যে চিপ তার পার্সোনাল লাইফে কি করলো না করলো সেটা নিয়ে গবেষণা করার অধিকার আমাদের নেই, সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে তখন মনি তাকে বলে যে কিন্তু সে যেই মেয়েটাকে ডেট করতো সেই মেয়েটার মার্ডার হয়েছে। কিন্তু সেমন তাকে বলে যে যদি এখন তুমি চিপকে অ্যারেস্ট করে ইন্টারোগেশন করা শুরু করো তাহলে পুরো কেসটা উল্টাপাল্টা হয়ে যাবে, তাছাড়া আমাদের ডিপার্টমেন্টের নাম ফ্রিতে খারাপ হবে। সো এমনটা করা উচিত হবে না, আমাদের এখন পুরো ফোকাস জনুর উপরে দেওয়া উচিত। কিন্তু মনি তাকে বলে যে কিন্তু যদি চিপ নিজেই সিরিয়াল কিলার হয় তখন শিওন বলে সেটা পরে দেখা যাবে, আপাতত কেসের উপরে ফোকাস করি। এরপরে শিমন গিয়ে চিপ রোমিনকে জনুর পিকচার দেখায় আর সে বলে যে এইটা হচ্ছে সেই শিওন নামের মেয়েটার বয়ফ্রেন্ড যাকে তুমিও ডেট করতে। এইটা শোনার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। এরপরে শিমন তাকে বলে যে তোমার ও শিওনের এফআইআর সম্পর্কে মনি সমস্ত ব্যাপার জেনে গিয়েছে, এই জন্য এখন আমাদেরকে যে কোনো ওয়েতে জনহুকেই এই কেসের মধ্যে ফাঁসাতে হবে, নয়তোবা পরবর্তীতে তোমাকেও ইনকোয়ারির মধ্যে ফেলা হবে। এদিকে জেসমিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যা কিছুই হয়ে যাক না কেন সে সেই সিরিয়াল কিলারের সঙ্গে ফাইট করবে এবং তার জীবন বাঁচানোর চেষ্টা করবে। এই জন্য সে চলে আসে এমন একটা লোকের কাছে যে বিভিন্ন ইললিগাল অস্ত্র বিক্রি করে। সে এখান থেকে একটা মেটাল প্রোটেক্টর নেয় আর কিছু চাকু কিনে নেয়। তবে তখনই তাকে শিমন কল দেয় আর সে তাকে বলে যে আমি জানি তুমি এখন জনুর সঙ্গে আসো, তবে জনুই হচ্ছে সাসপেক্টেড সিরিয়াল কিলার, সো এই জন্য তার থেকে একটু সাবধান থাকবে। তবে এইটা শোনার পরে জেসমিন পুরোপুরি শকড হয়ে যায়। তবে তখন শিমন তাকে বলে জনুকে নিয়ে একটা পার্কিং লটে আসার জন্য, যাতে করে সেখানে সে তাকে অ্যারেস্ট করতে পারে। এই জন্য জেসমিন জনুকে নিয়ে দ্রুত সেই পার্কিং লটে চলে আসে আর এখন 12টা বাজতে মাত্র আধা ঘন্টা বাকি ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি চিপ রোমিনও সেই পুলিশ অফিসারকে কল দিয়ে জেসমিনের লোকেশন বের করে ফেলে। আর তখন এদিকে মনি এসে চিপ রোমিনকে হুমকি দিয়ে বলে যে তোমার এফআইআরের ব্যাপারে আমি যেই ব্যাপারগুলো জানতে পেরেছি সেগুলো হায়ার অথরিটিকে আমার জানাতে হবে। তবে চিপ শিমন তাকে শুধু একটা কথাই বলে যে যেমনটা দেখা যায় ব্যাপারটা সবসময় এমনটা হয় না, একটু অপেক্ষা করো, এখন শুধুমাত্র জনুর উপরে ফোকাস করো। এরপরে সে তাকে জনুর লোকেশনও দিয়ে দেয়। তবে মনি এইটা শোনার পরে পুরোপুরি শকড হয়ে যায় যে শিমন অলরেডি জেসমিনের এবং জনুর লোকেশন জানতো, তবে সে এই ব্যাপারটা তার থেকে লুকিয়ে রেখেছিল। এদিকে জনু জেসমিনকে বলে যে নিজের প্রেমকে চোখের সামনে মরতে দেখা কোনো সহজ ব্যাপার না, আমি এই জিনিসটা আমার চোখের সামনে দেখতে পেয়েছি। আসলে তোমাকে এখানে আসতে ফোন করে কে বলেছে, কারণ তোমার মৃত্যু এখানেই হবে, আমি ভীষণে এইটাই দেখতে পেয়েছিলাম। তবে যেহেতু জেসমিন এখন জনহুকেই কিলার মনে করছে এই জন্য সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর জনুর থেকে দূরে থাকার ট্রাই করে। এই জন্য সেমন তাকে বলে যে এখন যেই কোনো মুহূর্তে তোমার মার্ডার হতে পারে। এটা শোনার পরে জেসমিন অনেক বেশি ভয় পেয়ে যায় আর দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে, তবে সে সেখানেই উষ্টাকে পড়ে যায়। আর তখন জনু তার কাছে গিয়ে তাকে বলে যে আসলে তুমি আমাকে ভুল বুঝেছো, আমি তোমাকে মারতে না বরং বাঁচাতে এসেছি। তবে তখনই এখানে শিমন চলে আসে আর সে গান বের করে জনুকে পয়েন্ট করে ফেলে। এই জন্য জনুও চাকু বের করে ফেলে আর সে শিমনকে বলে যে আমি জেসমিনকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে তখন জনু তাকে বলে যে তুমি মেয়েদের থেকে প্রতিশোধ নেওয়ার ট্রাই করছো, তুমি হচ্ছ আসল কিলার, আর এই জন্যই তোমাকে এখানে নিয়ে আসার জন্য আমি জেসমিনকে কল দিয়ে বলেছিলাম। তবে তখনই জনু শিমনের হাতে সেই ট্যাটুটা দেখতে পারে যেটা সে ভীষণের সিরিয়াল কিলারের হাতে দেখতে পেয়েছিল। এই জন্য সে বুঝতে পারে শিমনই হচ্ছে সিরিয়াল কিলার। এই জন্য সে চাকু নিয়ে তাকে মারার জন্য যায়। তবে তখন শিমন তাকে শ্যুট করে দেয়, এই জন্য জনু মাটিতে পড়ে যায়। তবে তখনই তার মোবাইলে 12টা বাজার অ্যালার্ম বাজে। তবে জেসমিন যখন তার হাতের ঘড়ি চেক করে তখন সে দেখতে পারে এখনও 1 মিনিট সময় আছে। আর যেহেতু জনহু ভীষণে তার হাতের ঘড়িটা দেখতে পেয়েছিল, তার মানে এখনও তার কাছে 1 মিনিট সময় আছে। তবে তখনই শিমন চাকু বের করে তার দিকে আসা শুরু করে। সে তাকে বলে যে আজকে তোমার বার্থডে, কিন্তু দেখো ইন্টারেস্টিংলি আজকে তোমার মৃত্যু দিবসও হবে। আর এগুলো শোনার পরে জেসমিন তাকে জিজ্ঞেস করে যে তুমি সেই মেয়েগুলোকে কেন মেরেছো। তখন শিমন তাকে বলে যে এই সমস্ত মেয়েদেরকে মারাই আমার কাজ, আমি সমাজ পরিষ্কার করতে চাই এই সমস্ত প্রস্টিটিউট এবং সেই সমস্ত মেয়েদেরকে মেরে যারা নিজেদের কুকর্মের মাধ্যমে সমাজ নষ্ট করছে। তবে জেসমিন তাকে বলে যেই মেয়েদেরকে তুমি মেরেছো তারা সবাই নির্দোষ ছিল, তারা বাধ্য হয়েই তাদের দেহ বিক্রি করেছিল। তবে তখন শিমন তাকে বলে যে তুমি ম্যাজিক ক্লাবের আড়ালে যেই সমস্ত কাজগুলো করতে সেগুলো কি সমাজসেবা ছিল, তুমি এমনকি পুলিশ অফিসারদেরকে পর্যন্ত ছাড়োনি, তোমাদের সবাইকে এটার শাস্তি তো অবশ্যই ভোগ করতে হবে। তবে এগুলো শোনার পরে জেসমিন তাকে বলে যে তোমার এই আলতু ফালতু কথাগুলো বন্ধ করো, কোনো মেয়েই নিজের ইচ্ছাতে এই কাজগুলো করে না, তারা সবাই বাধ্য হয়ে এই কাজগুলো করে। এখন যদি আমার মৃত্যু এখানে লেখাই থাকে তাহলে আমি এখানেই মরব, তবে এত সহজে না। এইটা বলেই সে সেমনের মুখে পেপার স্প্রে মারার ট্রাই করে, তবে পেপার স্প্রে কাজ করছিল না। এই জন্য সেমন প্রচণ্ড রাগ হয়ে তার বুকের মধ্যে চাকু ঢুকিয়ে দেওয়ার ট্রাই করে, কিন্তু তখনই পেছন থেকে জনু এসে তার উপরে আক্রমণ করে দেয়। জেনু সুযোগ পেয়ে সেমনকে পেটানো শুরু করে আর তার মুখের মধ্যে ঘুষি দিতে দিতে তার চেহারার কাটিং চেঞ্জ করে ফেলে।
তবে এরপরে যখন সে তাকে গলা টিপে মারতে যাচ্ছিল তখন জেসমিন তাকে আটকে দেয়। আর তখনই এখানে পুলিশ চলে আসে আর ফাইনালি তারা সেমনকে অ্যারেস্ট করে ফেলে। আসলে সেমন যেই সমস্ত কথাগুলো একটু আগে বলেছিল সমস্ত কথাগুলো জেসমিনের মোবাইলে রেকর্ড হয়ে গিয়েছিল। এখন এই রেকর্ডিংগুলোই সেমনের বিরুদ্ধে আদালতে ব্যবহার করা হবে। আসলে জেনু সেই মেটাল প্রুফ জ্যাকেটটা পরেছিল, যে জন্য সেমনের গুলিতে তার তেমন কিছুই হয়নি। আর তখন জেসমিন তাকে বলে যে তোমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়েছে। এগুলো শোনার পরে জনু তাকে বলে যে প্রথমে আমি একটা মেয়ের মৃত্যু দেখতে পেয়েছিলাম, যদিও আমি এটাকে প্রথমে স্বপ্ন মনে করে ভুলে যাওয়ার ট্রাই করেছিলাম, কিন্তু সেই দিন রাতের বেলায় তাকে ঝুলিয়ে কেউ একজন মেরে ফেলেছিল। এরপরে আমি আমার গার্লফ্রেন্ড শিওনের মৃত্যু দেখতে পেয়েছিলাম, কিন্তু আমি তাকেও বাঁচাতে পারিনি। এই জন্য পরবর্তীতে আমি গিয়ে কিমকেও ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু তাকেও আমি বাঁচাতে পারিনি। শুধুমাত্র ভুল বোঝাবুঝির জন্য 3টা মেয়ের মার্ডার হয়ে গেল। আসলে সেই মেয়েগুলো শুধুমাত্র কোম্পানি দেওয়ার কাজ করত, তারা তাদের বডি সেল করতো না। তবে তখন জেসমিন তাকে বলে যে তুমি সমাজের ভাবনা কখনোই বদলাতে পারবে না, তবে তুমি ভবিষ্যৎ অবশ্যই বদলে দিয়েছো। তখন জনু বলে যে হয়তোবা তোমার মতো মেয়েদেরকে বাঁচানোর দায়িত্ব আমার কাঁধেই দেওয়া হয়েছিল, নয়তোবা আমি হঠাৎ করেই ভিশন কেন দেখতে যাব। এর কয়েক মাস পরে ফাইনালি সেই রাস্তার মধ্যেই আবারও জনু আর জেসমিনের দেখা হয়ে যায়। আর যখন তারা একে অন্যকে ক্রস করছিল তখন জেসমিন তাকে বলে যে আমি আগেই জানতাম আমাদের আবারও দেখা হবে, তুমি কি আমার জীবনসঙ্গী হওয়ার জন্য রাজি আছো? তখন জনু তাকে বলে যে না, আমি সেই লোক না যার মধ্যে তুমি তোমার ভালোবাসা খুঁজে বেড়াচ্ছ। আসলে আমি 80 বছরের যেই মহিলাকে বেডের মধ্যে শুয়ে থাকতে দেখতে পেয়েছিলাম সেটা অন্য কেউ ছিল না, সেটা ছিলে তুমি। তবে তোমার পাশে আমি যেই ভদ্রলোককে দেখতে পেয়েছিলাম সেটা আমি ছিলাম না। আমাদেরকে একে অন্যের জন্য বানানো হয়নি। তবে তুমি 80 বছর বাঁচবে, তাও এমন একজন স্বামীর সাথে যে তোমাকে সত্যিই ভালোবাসে। আমার দ্বিতীয় ভবিষ্যৎবাণী অবশ্যই সত্যি হবে, তুমি তখন অবশ্যই মরবে, তবে 60 বছর পরে। এইটা বলে তারা একে অন্যের রাস্তায় চলে যায়। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।